ठम्मी आई है ठम्मी आई है। बड़े दिनों के बाद गठरी में मठरी बांध दिल्ली से ठम्मी आई है। ठम्मी आई है ठम्मी आई है। भांगटीन की ठम्मी देखो आई है। वेलकम टू टक झाल मिष्टि विथ इप्सिता। आमी इप्सिता एखाने नो गालागाली नो किस्ती ओनली मस्ती। तो आज के भिडियो शुरूते এই গানটা গাইলাম কার জন্য? অবশ্যই আমাদের নাচুনি ঠাম্মির জন্য। তো নাচুনি ঠাম্মি অনেক দিন পর এসছে আর এসেই পুরো ফ্ল্যাট হয়ে গেছে। হবে না কেন? আস্তে আস্তেই তো শুনছে এই যে তার প্যারের নাত জামাই, তার যে মুখের ভাষা, ও মাই গড, আহা কি কারবার কি কারবার। সে সমস্ত কিছু দেখে তো উনি ফ্ল্যাট হয়ে গেছে। ভাবছে ভাই আমরা যে ফ্যামিলি জঘন্য আমরা যে জঘন্য ফ্যামিলি, তার চেয়েও জঘন্য ফ্যামিলি চলে এসছে আমাদের সাথে টক্কর দেওয়ার জন্য। এই তো পেয়ে গেছি আমরা শিয়ানে কোলাকুলি। এইবার হবে আসল আমাদের কুটুম। তো যাই হোক, আজকের ভিডিওর মধ্যে বুঝতেই পারছেন এখন আমরা টিনের ভিডিও নিয়ে কথা বলবো, আর তার সাথে কথা বলবো খুব সাংঘাতিক একটা বিষয়। আপনারা জানেন এই যে কবিতা চোরের সম্পর্কে আর তার ফ্যামিলির সম্পর্কে কিছু অথেন্টিক কথাবার্তা হবে আজকের ভিডিওতে। তো যাই হোক শুরু করি। আজকে টিন বললো সকালবেলা ভিডিওটা শুরু করলো। এখানে এখন মানে কোনোভাবেই সন্দেহের অবকাশ নেই যে ও এখান থেকেই মানে এই নিজের বাবার মানে আউ শক্তির বাড়ির থেকেই ব্লগটা শুরু করেছে। তো রাত্রে ওর সাথে ওখানে কবিতা চোর ছিল না ছিল সেগুলো পরের প্রশ্ন, কিন্তু এখান থেকেই শুরুয়াতটা হয়েছে। তো সেখানে বলল কি যে আজকে ঠাম্মি আসবে। সকাল সকাল দেখলাম আজকে একটুখানি ওর এই ভিডিওটার মধ্যে এক্সট্রা এনার্জি ও ঢোকালো। কারণ হচ্ছে অবশ্যই ঠাম্মি আসবে, একটা খুব আনন্দের বিষয়, সেটার জন্য একটা আলাদা কিক স্টার্ট যাকে বলে না, কিক স্টার্ট করলো। কিন্তু ওর চোখ মুখ দেখে কদিন ধরে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে ও অ্যাকচুয়ালি ভালো নেই, সেটা আর ওর চেয়ে বেশি কেউ ভালো জানে না। তো যাই হোক, অনেকে মানে এই টিনের সম্পর্কে আমরা অনেক কথা বলি, কিন্তু আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করব, তার উত্তরটা আমি প্রশ্নটা করছি এখন, আমার উত্তরটা আমি ভিডিও শেষে দেবো। আচ্ছা, একটা যে ভিডিও দিয়েছিল যেখানে টিন লিখেছিল যে আমি মরে গেলে অনেকেই শান্তি পাবে। তো আপনারা সত্যি করে বলুন তো এখানে কে কে আছেন যে ওর যদি সত্যি শেষ হয়ে যায় তাতে কে কে আছেন শান্তি পাবেন? আজকে আমার কমেন্ট বক্সে আপনারা সেটা লিখবেন। আর আমি শান্তি পাবো কি না পাবো বা এই কথাটা শুনে আমার কি রিয়াকশান সেটা শেষে বলছি। তো যাই হোক, ভিডিওর মধ্যে দেখলাম যে ঠাম্মি যে আসবে সেটা নিয়ে বিশাল বড় একটা এক্সপ্লেন করলো কি না, দাদাভাই আর বৌদিও কিন্তু এই দিন আসবে। তারা আসবে কৃষ্ণনগর থেকে শিয়ালদা, আর সেই সময়ই কিন্তু আসবে দিল্লি থেকে ঠাম্মি। এই একেবারে শিয়ালদাতেই বোঝা যাচ্ছে যে দিল্লি রাজধানী যেটা শিয়ালদা রাজধানী, সেই শিয়ালদা রাজধানী ধরেই হয়তো উনি আসবে। কারণ আগের বারও দেখেছিলাম উনি রাজধানীতেই যাচ্ছিলেন। আর যাবেন না কেন? যাদের বাড়িতে উনি কাজ করেন, মনে আছে একজনকে ফোনে বলছিল নামাস্তে 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 বলে কথা বলছিল বেশ আপনি আগে করে। তো এটা বোঝাই যায় যে উনি সেই বাড়িতেই কাজ করেন। শোনা গেছিল যে উনি যে বাড়িতে কাজ করেন তারা ব্রাহ্মণদের হাতে রান্না খাবেন, সেই জন্যই ওনাকে রান্নার কাজে রেখেছে। তো যাই হোক, অন্যের বাড়িতে কাজ করে, এটা আমি আগেও বলেছি আর এখনও এটার অন্যথা হবে না, কারণ এটা তো প্রমাণিত, ওনার কথাতেই প্রমাণিত। আগেরবার বলেছিলেন যে হুটপাট করে তো আসা যায় না, কারণ এটা পরিষ্কার বোঝা যায় যে কারোর বাড়িতে কাজ করলে কিন্তু হুটপাট করে ছুটি পাওয়া যায় না। উনি যেরকম মানে টিন বলেছিল একবার যে পিসির বাড়িতে থাকে, তো পিসির বাড়িতে থাকলে কিন্তু হুটপাট যখন খুশি আসা যায়, কিন্তু কোনো জায়গায় কাজ করলে সেখান থেকে ছুটির একটা ব্যাপার থাকে। অন্যের বাড়িতে কাজ করলে কিন্তু সেক্ষেত্রে ছুটির ব্যাপারটা লাগে। তো যাই হোক, আজকে খুব খুশি কেন? তার কারণ হচ্ছে বৌদিও আসছে। তাহলে বুঝতে পারছেন যে বৌদি আসছে তাতেই আনন্দে একদম উৎফুল্ল হয়ে যাচ্ছে। তো তারপর দেখবেন মাঝে মাঝে ওদের বাড়ির সামনে যে স্কুলের বাচ্চাদের, তাদেরকেও দেখায় বাচ্চাগুলো ছুটি হয়ে গেছে, বাচ্চাগুলো যাচ্ছে আসছে।
সব মানে সব বাচ্চার কথা বলবে, বাচ্চা বৌদির কথা বলবে, স্কুলের সামনে বাড়ির সামনে স্কুলের বাচ্চাদের কথা বলবে, শুধুমাত্র নিজের বাচ্চাটার কথাই বলবে না। আর আপনারা তাও এখনও ওকে বাচ্চাকে নিয়ে আসবে না, বাচ্চাকে নিয়ে আসবে না, বাচ্চাকে নিয়ে আসবে না করেন। তো যাই হোক, তারপরে দেখলাম খাওয়া আজকে রান্নাটা দেখে আমার মনে হলো যে একটু যত্ন সহকারে করা হয়েছে, কারণ ঠাম্মি আসবে বলে কথা, তাই জন্য না মানে এই যে আমাদের অমাবস্যা শাশুড়ির সাথে ঘর তো করতে পারে না, কিন্তু শাশুড়ি ভালো রান্না করে, সেই জন্য তার সাথে একটু কম্পিটিশান দেওয়ার মনে হয় ব্যবস্থা মানে ব্যাপার থাকে। কিন্তু এমনি যখন রান্না করে দেখবেন কীরকম দায়সারা করে। আজকে কিন্তু ওই চচ্চড়িটা দেখে মনে হলো যে একটু যত্ন সহকারে করা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর টিন বসলো কী নিয়ে না, নেল পলিশ। আজকে দেখছি বলছে যে নখগুলো না ছোটো ছোটো করে কেটে দিতে হয়, কারণ নখগুলো ফেটে যায়, পাতলা পাতলা হয়ে যায় তো ফেটে যায়। তার কারণ হচ্ছে কি, তার কারণ অতিরিক্ত কাজের চাপ। আগে বাতকুল্লায় হাতের থেকে নেল পালিশ নষ্ট হতো না। ওর ভিডিও যারা পুরনো আমরা দেখেছি তারা জানি, তারা ও বলতো যে নেল পালিশ ওঠেই না, সেগুলোকে নিজের থেকে তুলে আবার নতুন কালার পরতো। ওর নেল পালিশ আর নখগুলো এরকম বড় বড়, তখন তো এরকম ফেটে যেত না, বা নখগুলো বড় রাখলে অসুবিধা হতো না। এখন কেন অসুবিধা হয়, এই যে বাসন মাজতে হচ্ছে, কুটনো কুটতে হচ্ছে, সেগুলোতে নখগুলো দেখবেন নষ্ট হয়ে যায়, হাতের মধ্যে দাগ হয়ে যায়, নখ নষ্ট হয়ে যায়। সেই জন্য এখন নখগুলোকে ছোট করে রাখতে হচ্ছে। ওর নখ আর নেল পলিশ এটা ওর ভীষণ শখের জিনিস একটা, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আগে নেল পলিশ নিজে তুলতো, উঠে যেত না নিজের থেকে, তুলে একটা নেল পলিশ পুরো ঠিক থাকতো, সেটাকে তুলে আবার নতুন করে পরতো, কারণ ওর শখ নিত্য নতুন পরবে। আর এখন একটা নেল পলিশ দুদিনও চলছে না, কারণ কাজটা সেরকমভাবে করতে হচ্ছে। তাহলে চিন্তা করে ও দেখুক, আমাদের বলতে হবে না, ও নিজে চিন্তা করে দেখুক যে ও মানে এইরকম লাইফটা ওর হবে, সেটা ভেবেই কি ও এখানে এসেছিল? মানে এখানে আসেনি, অ্যাকচুয়ালি বাতকুল্লা ছেড়েছিল। ও কি ওর এইরকম লাইফ হবে ভেবেই বাতকুল্লা ছেড়েছিল? আমি প্রশ্নটা ওকে করছি, কারণ সবশেষে উত্তরটা দেব। তো যাই হোক, দেখলাম ওই কালো কালো নেল পলিশ আজকে পরে নিল, এর আগে সাদা ছিল সেটা তুলে দিল। তো আর খুবই আনন্দ যে বৌদি আসবে। আমি যে কথাগুলো বলি সেটার পিছনে আপনারা লজিক বা যুক্তি খুঁজে পান, তো সেই জন্য আমার আরও ভালো করে বুঝিয়ে বলা উচিত। যে দেখুন, আমি যে বললাম না যে কাজের জন্যই নেল পলিশটা উঠে গেছে, সেটা পরিষ্কার ওর পরের ডায়লগটাতেই বোঝা গেল। বললো যে বাঁ হাতেরটা তাও আছে, ডান হাতেরটা তো একদমই নেই। আমরা ভালো করে জানি যে ডান হাত দিয়েই আমরা বেশিরভাগ কাজকর্ম করি। তো বৌদি আসার একটা বেশি আনন্দ এটাও কিন্তু যে এই যে কাজগুলো, বৌদির ভাগের যে কাজগুলো ওকে করতে হচ্ছিল, সেইগুলো থেকে ও নিষ্কৃতি পাবে। সেই জন্যই আজকে দামি ব্র্যান্ডের যে সুগার ব্র্যান্ডের যে নেল পলিশটা সেটা পরে নিল, যে আমাদের এখনকার মানে বাড়ির ঝিটা তো চলেই আসছে, তাহলে এবার আমি ভালো নেল পলিশটা পরি। এর আগে একটা এমনি নেল পলিশ দিয়ে চালিয়ে রেখেছিল। তো যাই হোক, নেল পলিশ পরে হঠাৎ মনে হলো যে চাই, মা গল্প করছে, পাশের বাড়ি কাকিমা এসছে, এবার আমিও একটুখানি গল্প করি। তো মা সেখানে গেল, কোথায় গেল না, ছাদে গিয়ে তার মনোরম দৃশ্য আমাদেরকে দেখালো। তো আবারও বারবার করে খবর নিচ্ছে যে ঠাম্মি আর দাদা বৌদিরা কত দূর অবধি পৌঁছালো। তো যাই হোক, আজকে খাওয়ার সময় একটা জিনিস দেখেছিলাম, সেটা বলা হয়নি, যে আজকে কিন্তু দেখলাম আবার সেই চিকেন, মানে অস্ট্রেলিয়ান। মানে যতদিন এই দাদা বৌদি ছিল না, ততদিন এরা রোজ চিকেন খেয়েছে। আর এরপর দেখবেন, লিখে নেবেন যে ঠাম্মি তো অতটা চিকেন অতটা মনে হয় খায় না, একবার সেবার বলেছিল। তো দেখবেন আবার সেই মেয়েটি আসবে যখন, মানে লাইফার বউ যেই বাড়িতে ঢুকবে, তার পরের দিন থেকেই মিলিয়ে দেখে নেবেন আবার সেই কাঁটাযুক্ত মাছ, মানে তেলাপিয়া, ওই এক খাবার ওকে আবার খাওয়াবে। তো যাই হোক, খবর নিয়ে বললো যে চলে আসবে, ওই 8টা বেজে যাবে। তো সেখান থেকে তারপর নিচে নামলো, নেমে তারপর বললো যে প্রমোশন ব্র্যান্ডের প্রমোশন। তো ব্র্যান্ডের প্রমোশন একটা আছে, তার জন্য যে কানের দুলটা পড়েছিল, সেই কানের দুলটা আবার নতুন করে পরে ওর রিশুট করতে হয়েছে। কারণ এই যে ভুল হয়ে যায় যখন অ্যাপ্রুভাল পাঠায়, মানে অ্যাপ্রুভালের জন্য পাঠায়, তখন তারা পুরো চেক করে দেখে যখন কোনো কিছু ভুল থাকে তখন বলে যে না, এই জায়গাটা রিশুট করতে হবে। এই জন্যই কিন্তু ও মাঝে মাঝে এখানে থেকে যায়, এই যে ব্র্যান্ডের প্রমোশনগুলো ভিডিওগুলো করতে আসে। কারণ বেশিরভাগ ব্র্যান্ড ভিডিও প্রমোশনই কিন্তু মানে আমরা দেখি যে ব্লগের মধ্যে, যারা ব্লগারদের দিয়ে করায়, তারা ব্লগের মধ্যেই এই ব্র্যান্ড প্রমোশনটা করায়, বা
শর্ট ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখি তারা ব্র্যান্ড প্রমোশন করে, বা কখনো কখনো চুক্তি এটাই থাকে যে দুটোই লাগবে, তোমাকে শর্ট ভিডিওর মধ্যেও করতে হবে আবার ব্লগের মধ্যেও করতে হবে। তো এই ব্লগের মধ্যে করতে হলে তখন কি করতে হয়, তখন এখানে থাকতে হয়, কারণ ওই যে ঘোনা, এই যে শুনেছিলাম তুমি কোথায় আছো, এই যে ঘোনাতে, বললো হ্যাঁ ঘোনাতে আছি। তো সেখানে বারবার করে বললো ঘোনাতে আছি, আজকে তো এসছি, দুদিন পরে যাব। তো ওই যে দুদিন করে এখানে একদিন এখানে থাকে আর বেশিরভাগ ওখানে থাকে, মানে ধরুন ওর সপ্তাহে যদি এখানে একদিন থাকে ওখানে দুদিন থাকে, এরকম করে করে এখানে সপ্তাহে মোটামুটি 3 দিন থাকে। আর সেই 3 দিনেই বেশ কিছু ভিডিও ফুটেজ ও করে নিয়ে যায়, আর সেগুলোকে ও আস্তে আস্তে আমাদের সামনে ছাড়ে, আস্তে আস্তে আমাদের সামনে ব্লগ আকারে ছাড়ে। এই জন্যই বলি বাসি অনেক দিন আগের ঘটনা অনেক দিন পরে দেখে। এই যে চিন্তা করে দেখুন না, আজকে এই যে ও যে ফোনটা কিনেছে 1 টিবি স্টোরেজও কিনেছে কেন? সাধারণ কোনো মানুষ যারা ব্লগ করে তাদের 1 টিবি কিন্তু থাকে না, 1 টিবি তারা স্টোরেজ কেনে না। তারা যখন যেটা করে আবার মানে পুরোনোগুলো ফুটেজগুলো ক্লিয়ার করে আর নতুনগুলো আবার করে, কিন্তু এর ক্ষেত্রে এর স্টোরেজের ওপর খুব জোর দিয়েছে। তার কারণ এটাই, কারণ এর তো অনির্দিষ্ট কাল অবধি এখন এইভাবেই ব্লগ করতে হবে, 2 দিন ওখানে থাকবে, 1 দিন এখানে থাকবে, 3 বেলা ওখানে থাকবে, তো 1 বেলা এখানে থাকবে, এরকম করে ওকে চালাতে হবে। সেই জন্য ওর চাই প্রচুর স্টোরেজ, সেই জন্যই 1 টিবিটাই ও নিয়েছে। কারণ আইফোনে একটুখানি বেশি কিছু ভিডিও করলেই কিন্তু হয়ে যায়, স্টোরেজ ফুল হয়ে যায়। যদিও 1 টিবিটা অনেক বড় স্পেস, এখন ওটা মানে পূরণ হতে অনেকটা সময় লাগবে, কিন্তু তাও ও ওটার ওপর জোর দিয়ে কিনেছে এই কারণেই, কারণ ওর সবচেয়ে বেশি প্রয়োজন কি, সেটা হচ্ছে স্টোরেজ। কারণ ওকে এই বাসি ভিডিওগুলো স্টোর করে রেখে দিতে হয়, সেটাকে টাটকা হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্য। আর সেই দেখেই ওর দালালগুলো অন্ধের মতো বলছে আমরা তো সবসময় দেখি, ও তো বাপের বাড়িতেই রয়েছে, বাপের বাড়িতেই খাচ্ছে, বাপের বাড়িতেই সব কিছু করছে। হ্যাঁ, তো সত্যি তাই এখন তো সবার সামনে সত্যিটা চলে এসছে, একদম মানে ঝকঝকে পরিষ্কার চলে এসছে। এই যে সেবার যখন বিয়েবাড়ি গেল, ওটা তো কোনোভাবেই ডেটটাকে এদিক ওদিক করে বলতে পারলো না, কারণ ওই যে খাবার যখন দিচ্ছিল, যে খাবার দিয়েছিল মেনু কার্ডের মধ্যে বিয়ের ডেট সম্পূর্ণ লেখা ছিল। এইরকমভাবে ধরা পড়ে যায় মাঝে মাঝে। ওকে কোনোদিনও দেখবেন না উল্লেখ করতে যে আজকে এত তারিখ আমি একটা নতুন ব্লগ শুরু করছি, কোনো দিনও কিন্তু ও বলে না। ও না ডেট উল্লেখ করে না দিন উল্লেখ করে, খুব কম, মাঝে মাঝে হয়তো কোনো সময় উল্লেখ করলো কি করলো না, আমার যতদূর মনে হয় ও করে না। কারণ ও জানে যে আজকের এই ভিডিও কবে যে দেবো কোনো ঠিক নেই, সেই জন্য ও কথাটা এমনভাবেই বলে যাতে আর এই মানে ডেটের ব্যাপারটা একেবারেই না আসে। তো ওই যে বলে না যে চোরের 10 দিন কিন্তু গৃহস্থের 1 দিন, এই একদিনেই কিন্তু সমস্ত চুরিটা ধরা পড়ে যায়। যেমন কিনা ওর এই বিয়েবাড়িটাতে গিয়ে সমস্ত কাচ্চা চিটটা চলে এসছে। এই বিয়েবাড়িটা যাওয়াটা ওর একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার ছিল। তো যাই হোক, তারপর দেখাতে বসলো কি না অনেক গয়নাগাটি কিনেছে। মনে আছে যে চুড়িটা আমরা আগেই দেখেছিলাম সেটা ছিল, তার সাথে আরও অনেকগুলো চুড়ি ও কিন্তু দেখালো। তার সাথে সাথে কি দেখালো, কুর্তি। আচ্ছা, এই মা মেয়ে তো জ্বরে অসুস্থতায় পুরো শুয়েছিল, সারাক্ষণ শুয়েছিল, আমরা ভিডিওর মধ্যে দেখেছি। তাহলে এই এত কেনাকাটা কোথা থেকে হলো? মনে আছে কিনা জানি না আপনাদের, যে ওই যে কাকু যার কাছ থেকে কিনেছিল ওই চুড়িগুলো, সে কিন্তু বলেছিল যে এখন 2 দিন পরে এনে দেবে। 3 সাইজের চুড়িটা কিন্তু পাওয়া যায়নি, সে এনে দেবে বলেছিল, কিন্তু তারপর হঠাৎ করে কবে এনে দিল সেটা কিন্তু সেই কাকু এসছে না ওরা অন্য কোথাও গিয়ে শপিং করেছে আমাদের কিন্তু দেখানো হয়নি। কিন্তু কুর্তি দেখানো হলো, বললো যে 100 টাকা করে কুর্তি কিনেছে। তো যাই হোক, 100 টাকা করে কুর্তিগুলো বেশ ভালো ছিল, যেটা দেখলাম ভিডিওর মধ্যে, যেটা ভালোকে ভালোই বলতে হবে, মানে ওগুলো যদি সত্যি 100 টাকা হয় তাহলে দেখতে মনে হলো বেশ ভালো, মানে ঘরে পরার পক্ষে অ্যাটলিস্ট ওই নাইটি না পরে ওইগুলো পরা অনেক সুন্দর, অনেক যা মনে হলো, দাম অনুযায়ী জিনিসগুলো খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে গেল কবে এই মা বেটি গেল কবে কিনলো? তাহলে কি মাকে রেখে বেটি আলাদা করে গেছে? আলাদা করে গিয়ে কিনেছে এই কবিতা চোরের সাথে? মা তো বেরোয়নি। আজকে যখন এত আনন্দ করছিল, বলছিল আমার শরীর তো একদম ঠিক হয়ে গেছে, কিন্তু মায়ের শরীর অতটাও ভালো নেই। তাহলে কি এই ফোকলার সাথে
ও গিয়ে কেনাকাটা করেছে। এটাই মনে হচ্ছে। অসুস্থতা, মায়ের অসুস্থতা, আর নাহলে যদি মা মেয়ে দুজনে মিলে যায় তাহলে তো আর বলার কিছু নেই। তবে আমার যতদূর মনে হচ্ছে মা মেয়ে নিজে দুজনে মিলেই গেছে, এখানে কবিতা চোরের ব্যাপারটা আসেনি। কারণ যখন জিনিসগুলো দেখাচ্ছিল তখন দাম সম্পর্কে যখন বলছিল তখন মা জোর দিয়ে বলছিল না, টিন বলছিল যে 150 টাকা করে এক একটা কুর্তি। তারপর মা জোর দিয়ে বললো না 150 টাকা না, দুটো 200 টাকা, তার মানে 100 টাকা করে। তো ওর মা যদি এখানে কেনার সময় উপস্থিত না থাকে তাহলে তো তার মায়ের পক্ষে জানা এটা সম্ভব না, তাই না? তো পরিষ্কার বোঝা গেল। আপনাদের যেহেতু বুঝিয়ে দেবো তাই জন্যই আমি এটা দুভাবে বললাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এর মা আর এই টিন, এই দুজনে পুরো ভাল্লুকের জ্বরের নাটক করেছিল। নাহলে জ্বরের মধ্যে কেউ কখনো পায়েস খেতে পারে না, পায়েস খাওয়ার ইচ্ছা হয় না, বা জ্বরের মধ্যে সবসময় একটু ঝাল বা টক ঝাল এইসব কিছু খেতে ইচ্ছা করে। তো টক ঝাল দিয়ে মনে পড়লো যে টিন দেখছি আজকাল খুব ভিডিওর মধ্যে টক ঝাল বলছে, কি খুব ডাকছে। হ্যাঁ, কি ব্যাপারটা কি, এত ডাকাডাকি কিসের? তো যাই হোক, ডেকেছে যখন অবশ্যই আমি তো আছি, আসবো তো বটে। ও না ডাকলেই আমি ওকে নিয়ে বলি, তো সেখানে এত করে হাঁক ডাক দিচ্ছে তো বলবো না। আর টিন কি হাঁক ডাক দিচ্ছে, টিন তো আসলে এখন আমাকে বলতে এই যে আমাকে অ্যাকসেপ্ট করতে ওর আর বাধার কিছু রইল না। কারণ ও যার সম্পর্কে কমিউনিটিতে লিখে দিয়েছে হ্যাঁ এই ব্যক্তিকেই আমি ভালোবাসি, সে তো এখন সারাক্ষণ আমার নামের মালা জপছে, ইপসিতা করছে। ও সব জায়গায় শুধু ইপসিতা দেখে, যে কোনো জায়গায় ও শুধু ইপসিতাই দেখে, এটা পরিষ্কার বোঝা গেল। আর मेरी दुश्मनों का मेरी तरफ इतना खौफ मुझे अच्छा लगा इतना खौफ। তো যাই হোক, এইটুকু ভয় তো আমার প্রতি থাকার দরকার। আর ওর যে ও যেভাবে গলা কাঁপিয়ে বলছিল তাতে বুঝলাম আমার নামে ওর মনে মোটামুটি আর কি প্যান্ট ভিজিয়ে ফেলে, এরকম অবস্থা, একদম সেরকম অবস্থা যে কথা বলতে পারছে ইপসিতা। তো যাই হোক, ভিডিওর মধ্যে দেখালো যে জিনিসগুলো, তাতে পরিষ্কার যে এই মা মেয়ে দুজনে কোথাও বেরিয়েছিল, বেরিয়ে কেনাকাটা করেছে। তো কুর্তি, তারপর এই যে কি যেন বলে সোনার জিনিসপত্র, তার মধ্যে বললো ঠাম্মির জন্য একটা কিনেছি, ওটা ঠাম্মিও পড়তে পারে বা বৌদিও পড়তে পারে, দুজনের মধ্যে কেউ পড়তে পারে। আর টিনের জন্য আলাদা ডিজাইন দেখিয়ে দিল, আর ওর মায়ের জন্য আলাদা ডিজাইন দেখিয়ে দিল। তো যাই হোক, টিনের হাতে অনেকদিন ধরে এই যে আংটিটা দেখা যাচ্ছে, সেই আংটিটা এরকম সেম আংটি কিন্তু ওর বাতকুল্লার বাড়িতেও ছিল, বাতকুল্লার বাড়িতেও এরকম সেম আংটি ছিল, এই হাতেই ও এই আঙুলেই পরতো। তো যাই হোক, সেম এরকম একদিন ওই যে ঠেলাওয়ালা কাকুর কাছ থেকে হাতে গলিয়েছিল, তার পরের দিন কিন্তু বলেছিল যে আংটিটা আমার একটু বড় হচ্ছে, আংটিটা বড় হচ্ছে, মনে হচ্ছে যে ওটা যেন মনেই হচ্ছিল যে কারোর কাছ থেকে চেয়ে চিনতে আনা মনে হচ্ছে। কারণ যখন মানুষ হাতে আংটি গলায় তখন তো মাপটা দেখিয়ে নেয়, এই কথাটা যদিও আমি আগে বলেছি। তারপরেই হঠাৎ করে দেখলাম যে এই আঙুলে আংটিটা সেট হয়ে গেল, হঠাৎ করে সেট হয়ে গেল। এটা কি সেই আগের আংটি যেটা এখন গিয়ে পুরোপুরি ফিট হয়ে গেল, ভগবানই জানে। সেম যে জিনিসগুলো ওখানে ছিল সেই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু সেম কিনছে। কখন যে আসলের মধ্যে নকল আর নকলের মধ্যে আসল মিশে যাবে ধরতে পারবেন না। এখন দেখলাম ওই বেলকুড়িটা জবের থেকে মোটামুটি সবাই দেখিয়ে দিয়েছে যে এই রকম সেম দিয়েছিল আসানসোল থেকে একজন দর্শক, তবে থেকে দেখছি ওটা খুলে রেখে দিয়েছে। তো যাই হোক, এই যে হাতে পলাটা পরে এটার সম্পর্কেও কিন্তু একসময় বলেছিল এটা হচ্ছে সেই ভাইরাল পলা। যখন কিনা হঠাৎ করে ও সিঁদুর আর শাখা, ওর যে ওই যে শ্বশুরমশাইয়ের যে দেওয়া শাখা বাঁধানোটা, সন্দীপের বাবার দেওয়া যে শাখা বাঁধানোটা, সেটা দেখিয়েছিল কিন্তু পরবর্তীকালে খুলে রেখেছিল। তারপর হঠাৎই একদিন কি হলো, শাখা সিঁদুর ও তুলে দিয়ে তারপর আবার একদিন দেখা গেল যে মাথা ভর্তি সিঁদুর আর হাতে এই শাখাটাকে দেখিয়ে বলেছিল তোমরা কিন্তু এটাকে শাখা ভেবো না, এটা হচ্ছে শাখার মতো দেখতে চুড়ি। তারপর এই যে পলাটা, ভাইরাল পলাটা, সেটা তো কোনো কিছু দেখার মতো নয় না, দেখার জন্য অন্য কিছুর সাথে এটা তো মিল নেই না, এটা সম্পূর্ণ পলা, আর সেটা বোঝাই যাচ্ছে এটা পলা। তো ও একবার বলেছিল যে এটা সেই ভাইরাল পলা। তো এইটা কে দিয়েছে, এটা কে দিয়েছে? এটা আমার মনে হয় ওই যে সংগ্রামপুর মন্দিরে যেটা হয়েছিল না, তারপরেই ওর যে এখনকার যে সরকারের বাবা যে হাতটা এসে ধরেছে, সেই
এই 1300-1400 টাকা দাম মনে হয় এই যে ভাইরাল পলাগুলো, আমার মনে হয় সেই দিয়েছে এই জিনিসটা। তো যাই হোক, সেটাও তো শুনলাম বাতিলের খাতা যাবে, বাতিল না মানে খুলে রেখে দেবে। দিয়ে দেখলাম আরও একটা বেশি ডিজাইনওয়ালা শাখা, সেই শাখাটা বললো পড়বে। তো যাই হোক, ইতিমধ্যে দেখলাম যে এসব দেখাচ্ছিল। যখন মা জিজ্ঞাসা করলো যে চা খাবে, লিকার চা, তখন বললো হ্যাঁ দেতা হে তো খাতা হ্যাঁ। মানে এখন আবার সেই ওর হিন্দি চালু হয়ে গেছে। কেন হবে না, কারণ এমনিতে তো রুমালিকে বারবার নকল করার চেষ্টা করে, আর তার উপর ঠাম্মি আসলেই ঠাম্মির সাথে একটু হিন্দিতে কথা বলে, একটু ঠোকে। আসলে হিন্দিভাষী তাদের বাড়িতে গিয়ে কাজ করে, তো সেই জন্য একটুখানি ঠুকে ঠুকে বলে আর কি। তো যাই হোক, সেখানে বলছিল যে দেতা হে তো খাতা হে পিতা হে। তো তারপর যখন দিল তখন ও বলল যে এই যে মা দুধ ছিল না, তাই জন্য আমাদের লিকার চা করে দিয়েছে। তো তখনই সঙ্গে সঙ্গে ওর মা বললো আমাদের মানে, তখন টিন আবার সেটাকে মেকআপ দিল যে আমাদের মানে এই যে তুমি আর আমি, আমরা তুমি আমি মিলেই তো আমরা, তুমি আমি মিলেই আমরা। কিন্তু তাহলে তুমি আমি মিলে আমরা হলেও কখনো এই কথা কেউ বলবে যে মা আমাদের দু কাপ চা করে দিল? মা বলতে এটা বলবে যে মা আমাদের জন্য 2 কাপ চা করে নিয়ে আসলো, আমরা খাবো। বললো মা আমাদের জন্য 2 কাপ চা করে দিল। তাতে কিন্তু যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে যে এটা এখানে আরও একজন কোনো ব্যক্তি আছে যার জন্য কিনা এই চাটা হলো। তো তারপর বললো দোকানে গেল, সামনের দোকানে গেল, গিয়ে নিয়ে আসলো দুধের প্যাকেট। আর সেটা আস্তে আস্তে তার মধ্যেই কিন্তু দেখলো যে এই ঠাম্মিরা ঢুকে গেছে। তো তারপরে রিভিল করলো যে সোনাই কাকাও কিন্তু গেছিল শিয়ালদাতে। কেন এত দেরি করে কেন রিভিল করলো? এই যে টিনের দালাল বলে যে সীমা যে গেছিল ওই তারাপীঠে, সেটা কেন আগের দিনই তখনই কেন রিভিল করে দিল না? কেন বলে দিল না? তাহলে এই সোনাইও যে গেছিল সেটা কেন বলে দিল না? সোনাইয়ের সাথে কি ওদের মধ্যে কারোর কোনো এমন সম্পর্ক আছে যেটা আমরা জানতে পারলে খুব অসুবিধা হয়ে যাবে? কি ব্যাপারটা কি? তো যাই হোক, ও গেছিল, গিয়ে তারপর আবার এই সোনাই আবার তার একটা এক্সপিরিয়েন্স বললো যে বনগা লোকালে গেলে কি হয়, যেন মনে হয় টাকা ছুড়ে দিচ্ছে, সবাই হুমড়ি খেয়ে পড়ে, এরকম একটা অবস্থা। তো বনগা লোকালের সম্পর্কে নানান রকম আমরা গল্প অনেক শুনেছি, আর এই গল্পটাও অন্যথার কিছু নেই, এই গল্পগুলো জানাই। কিন্তু আমি দেখি এই সোনাইকে দেখি, ওকে নিজেকে একবার দেখে না কীরকম ধরনের বডি হাগিং এক একটা টি শার্ট পরে, আপনারা দেখেছেন? পুরো ওর ভেতরের মনে হয় যেন এক্সরে দেখা যাচ্ছে, এক্সরে পুরো দেখা যাচ্ছে। মানে সেই মেয়েদের মতো তো ওর তো যেন মনে হয়, ওই সোনাইকে দেখে যা মনে হয় যে ওর যে মানে উপর অংশ, মানে ওর যা ব্রেস্টের অবস্থা ঘোড়ামুখির চেয়ে বেটার, সেইগুলো নিয়ে সারাক্ষণ ওই বডি হাগিং টাইট জামা পরে আর ঘুরে বেড়ায়, লোককে দেখায়। একটা মানুষ তো নিজের বডি, নিজের চেহারা অনুযায়ী জামা কাপড় পরবে, এদের সেসব কোনো সেন্স নেই। আর মুখ যতক্ষণ না খোলে ততক্ষণ তাও দেখে মনে হয় যে কোনো ভদ্রঘরের ছেলে হবে হয়তো। যেই মুখটা খুলবে ব্যাস আপনারা পুরো বুঝে দেবেন যে কোন লেভেল, কোন স্ট্যান্ডার্ড থেকে উঠে এসছে। কথাবার্তার চিনি, পড়াশোনা মনে হয় কোনোদিনও করেনি, নাহলে এইরকম টান দিয়ে কথা কেউ বলতে পারে না। তার ওপর ও নাকি আবার পুরোহিত পুজো করে। তো যাই হোক, তারপরেই দেখলাম যে ঠাম্মির অবস্থা খারাপ, পুরো শুয়ে পড়ে রয়েছে। আর এই সমস্ত এই মানে আদিকেলা ভিখারিগুলো সব বসে ঠাম্মির ব্যাগ সব সার্চ করছে যে কি এনেছো। মানুষটা এসেছে, সেই মানুষটাকে যে একটুখানি স্থিত হবে তার কোনো অবস্থা নেই, মানে সুযোগ নেই, তার মধ্যেই এরা সবাই ঝাঁপিয়ে পড়েছে। তো যাই হোক, সেখানে এই জন্য আজকে ভিডিওর মাঝখানে বলছিলাম কুছ মটরি মটরি, প্রথমে যে গানটা ইন্ট্রোডাকশনে গাইলাম, মটরি বটরি লেকে চলে, তো সেই মটরি দেখলেন, মটরি নিয়ে এসছে। এই মটরিটা কিন্তু সাধারণত আমাদের কোনো মানে বাঙালিদের ঘরে হয় না। তো বোঝাই যাচ্ছে উনি যেই বাড়িতে কাজ করে, রান্নার কাজ করে, সেখান থেকেই উনি হয়তো ওদের জন্য বানিয়েছে। আর একটুখানি এই হয়তো বেশি করে বানিয়েছে যে আমি তো যাব, আমাদের বাড়িতে সব ভিখারিগুলো বসে থাকবে, তাদের জন্য কিছু একটু বানিয়ে নিয়ে যাব। ওদের বাড়ি যে যাকে নামাজতে করছিল তার কাছে হয়তো পারমিশন নিয়েছে। তো তারা তো বোঝাই যায় যে মোটামুটি ভালো ওয়েল টু ডু পরিবারের, সেই জন্যই কিনা রান্নার মাসিকে এসি 2 টায়ারে টিকিট দেয়। তো সেক্ষেত্রে বোঝাই যায় যে তারা একটু মটরি নিয়ে গেলে কোনো রকমভাবেই কোনো খারাপ মনে করবে না, উল্টে তারাই হয়তো সমস্ত কিছু দিয়েছে। যা দেখলাম পুরো পরিষ্কার বোঝা গেল, আচার ভাচার সমস্ত কিছু নিয়েছে। আর প্রত্যেকটা জিনিসে শুধুমাত্র অবাঙালি ছোঁয়া, শুধু অবাঙালি ছোঁয়া। চিন্তা করে দেখুন, এই যে আমাদের যে
আমাদের বাড়িতেও তো সবার অনেকের বাড়িতেই কিন্তু আচার তৈরি হয়, তাহলে সেখানে ওই দিল্লি থেকে কেউ আচার পাঠাবে? লোকে কলকাতা থেকে আচার নিয়ে দেশ বিদেশে যায়, সেখানে দিল্লি থেকে আচার আসছে। বুঝতে পারছেন কেন? কারণ এই আচারটা তো একদম আলাদা, নন বেঙ্গলি স্টাইল। হ্যাঁ, নন বেঙ্গলি স্টাইল আচার দেখেই বুঝে গেছি খুব টেস্টি হয়, খুব ভালো হয়। যারা পাঠিয়েছে তারা খুব ভালোবেসে পাঠিয়েছে, সেটা তাদের পাঠানোটাতে কিছু বলছি না, কিন্তু এই যে হাবেত্তেগুলো, এই আদিক্লাপনা যে করছিল, এবার ওদের দালাল কিছু বলবে না যে কীরকম ধরনের আদিকেলাপনা করছিল। তো মানে এই লাইফা তো ব্যাগের মধ্যে থেকে যে ঠাম্মির একটা চশমা পেয়েছে সেটাকেও ভালো করে স্ক্যান করে দেখছে। বলা যায় না কৌটোর ভেতরে হয়তো টাকা পয়সা, যে চশমার যে খাপটা তার ভেতরে হয়তো টাকা পয়সা কিছু আছে কিনা ভালো করে এক্সরে করে দেখলো। সঙ্গে সঙ্গে আবার টিন বললো যে এই কী দেখছিস রে, এটা তোর, এটা এখানে তোর কিছু দেখার নেই, এটা ঠাম্মির জিনিস, তুই এখানে কাজ করছিস, চুপচাপ বসে তুই আর তোর বউ কাজ কর, বেশি এদিক ওদিক তাকাঝাকি করবি না। তো যাই হোক, সমস্ত জিনিসপত্র বার করেছে দেখলাম। আর ঠাম্মি বেচারি টিন মুখে বলল যে আমি একটু পা টিপে দিয়েছি। আমার তো দেখে মনে হলো না একটুও যে পা টিপে দিয়েছে। যদি পা টিপে দিত তাহলে সত্যিই কিন্তু সেটা নিয়ে ভিডিও করতে আমাদেরকে বলতো, কিন্তু সেটা দেখায়নি। আর ও যখন বললো, ঠাম্মির যখন মুখটা দেখলাম, আমি পুরো পরিষ্কার বুঝে গেলাম যে পুরো মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, কোনোই ঠাম্মিকে একটু ও সেবা যত্ন করেনি। আর ঠাম্মি দেখলাম গায়ে কাপড় দিয়ে একদম ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, কারণ এতটা ট্রাভেল করে এসছে, যতই ট্রেনে করে আসুক, যতই এসি 2 টায়ার হোক বা 3 টায়ার হোক না কেন, একটা জার্নি তো থাকে। ওনার একটা বয়স হয়েছে, কি অবস্থা ভাবুন যে এই এমন অপদার্থ ছেলে, এই অশুভ শক্তি যে কিনা মাকে দুবেলা দুটো ভাত দিয়ে রাখতে পারে না, সে আবার মানে মেয়ের জামাই তাকে নিয়ে ক্যারিকেচার করে, তাকে নিয়ে আলোচনা করে, তার ওপর কলসির কানা তুলেছিল। ভাবা যায় কি ধরনের জঘন্য লোক আর কি, যার মুরদে কিচ্ছু নেই, মুরদে তার কিচ্ছু নেই। যদি মুরদে থাকতো তাহলে না তার বউ ওই সূর্য প্রণাম করার জন্য দৌড়ে যেত, আর নাহি তার মেয়েকে আগে ভাগে, যাতে মায়ের এই ব্যাপারগুলো চাউর না হয়ে যায় চারদিকে, আগে ভাগে কোনো মতে বিয়ে করে পাঠাতে হতো। আর এই নাহি তার মা, এই যে বৌমা সূর্য প্রণাম করতে 2বার 3বার দৌড়েছে, তার সাথে বনিমানা হবে না বলে লোকের বাড়িতে কাজ করতে হতো। বুঝতে পারছেন? এই হচ্ছে আসল বিষয়। এই লোকটা মানে এই অশুভ শক্তির মুরদে কিচ্ছু নেই, ঠনঠন গোপাল। তো যাই হোক, তারা যে কতটা বাজে সেটা তো ঘোড়ামুখী বলেই দিয়েছে। এই অমাবস্যা, এই শক্তি তারা যে কতটা বাজে সেটা দালালের চেয়ে ভালো আর কেউ বলতে পারেনি। আর বলবে না কেন? যারা কাছের মানুষ তারাই বেশি ভালো করে বলে। এই কদিন আগে দিদি, কাকু, দাদা, কাকু, দিদি এই ধরনের পীড়িত করছিল, তারপরেই আচ্ছা করে দিয়েছে বাসটা, খুব ভালো হয়েছে। মানে ওই ঘোড়ামুখীর মুখে এদের সম্পর্কে বাজে কথা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগছিল, কারণ এরা স্বার্থের জন্য ওর সাথে মানে পুষেছিল, রীতিমতো স্বার্থের জন্য পুষেছিল। তো যাই হোক, গানটা এই কারণে বলে গিয়েছিলাম, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো ওই খেতেই বলছিল যে এটা কি সেই টক ঝাল? না গো, এটা টক ঝাল না, বারবার করে টক ঝাল। তো টক ঝালকে খুব দরকার। তো আজকে এই যে ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আপনারা বলবেন তো আমাকে যে আপনারা কারা আছেন যারা যদি দেখেন যে টিন মানে শেষ হয়ে যাচ্ছে, কাদের ভালো লাগবে? আপনাদের মধ্যে কারোর কি ভালো লাগবে? ও যে এই টাইটেলে লিখেছিল কথাটা, আদৌ কি সত্যি কোনো মানুষ আছে যার ভালো লাগবে? আমি জানি ওকে সবচেয়ে বেশি হেড কমেন্ট তারাই করে যারা কিনা ওকে সবচেয়ে বেশি একসময় ভালোবাসতো। তো ভালোবাসা থেকেই কিন্তু এই কথাগুলো আসে। আর এটুকু বলতে পারি যে যারা বলে না যে যাতো সে, অনেক মাও আছে দেখবেন বলে যে মরতে পারিস না। তো এই তো ফেমাস ছোট বউয়ের ডায়লগ ছিল, যখন বাচ্চা হরলিক্স চাইছিল তখন বাচ্চাকে মেরে বলছিল যে মরতে পারিস না, শুধু খাই। তো সেখানে কি বাচ্চাকে মানে সত্যিই বলেছে মরে যেতে? না, বলেনি। মায়ের অভিমান, তেমনি ওর দর্শকদের কিন্তু ওর প্রতি একটা গভীর অভিমান আছে, কিন্তু কোনো দর্শকই চায় না যে ওর নিজেকে শেষ করে দিক। তো সেই জন্যই আজকে ভিডিওর মধ্যে আমি বলি যে আমি তো একেবারেই চাই না ওর শেষ হোক। হ্যাঁ, এখন ওর যে জীবনে যে ঘটনাটা ঘটে রয়েছে তাতে এটুকু বলতে পারি যে সন্দীপের সাথে আর কোনোভাবে কিছু হবে কিনা সেটা আমি বলতে পারবো না, তার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু ওর উচিত ইমিডিয়েটলি
এই যে কবিতা চোর, সে আর তার ফ্যামিলির থেকে দূরে সরে যাওয়া একেবারে। ওরা যদি কোনো রকমভাবে কোনো ওকে ব্ল্যাকমেল করে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা কমপ্লেন করা। আজকে চিন্তা করে দেখুন, আমি টিমকে বলছি যে তোমাকে কি ধরনের স্বপ্ন দেখিয়ে তোমাকে তুমি মানে এই তোমার যে লাইফটা ছিল সেখান থেকে বেরিয়ে এসছো। যে কবিতাগুলো লিখেছিল, তুমি ভেবেছিলে যে এগুলো ওর মনের কথা তোমার জন্য লিখেছে, দেখেছো তো ওগুলো কিন্তু অন্যের ছিল, চুরি করা ছিল। তোমার তখনই ওকে চিনে নেওয়া উচিত ছিল, চিনে নেওয়া উচিত ছিল। আজকে তুমি এতই মানে বলেছিলে না যে 2 টাকা নেই, 2 টাকা নেই, তোমার স্বাধীনতা নেই, তোমার টাকা তুমি ইনকাম করলেও তোমার স্বাধীনতা নেই। তুমি মন থেকে বলো তো, বুকের ওপর হাত দিয়ে, যে আজকে এই যে কবিতা চোর, যার সাথে তোমার নতুন সম্পর্ক, সে তোমার টাকা পয়সাগুলোকে নিজের হাতের মুঠোয় করে রাখে না? নিশ্চয়ই রাখে। সে তোমাকে বলে না যে এখানে খরচা করবি, ওখানে খরচা করবি না। ও তোমার টাকা যে পাই হিসাব রাখে, সেটা তো ও নিজের মুখে কারোর ইন্টারভিউতে, কল রেকর্ডিংয়ে আমরা শুনেছি, বলে দিয়েছে যে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে কেউ বলতে পারবে না যে সেখান থেকে 1 টাকাও খরচা হয়েছে। তার মানে ও তোমার টাকা পয়সা হ্যান্ডেল করছে। তাহলে তোমার স্বাধীনতা কোথায়? তুমি যদি ইনকাম করছো, তুমি ইনকামই করছো, সেই ইনকাম করেই তোমাকে তোমার পেট চালাতে হচ্ছে, সেই তোমাকেই গতরটা নাড়াতে হচ্ছে, সেই তোমার না ইচ্ছা থাকার সত্ত্বেও সেই ক্যামেরা হাতে তোমাকে নিয়ে, হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি, এই যে কথাগুলো বলো তুমি, তো একটা নতুন ব্লগ শুরু করলাম, এই যে তোমরা কথাগুলো বলো, এই যে কথাগুলো বলো, সেগুলো তোমার তো বলতে ইচ্ছা করে না। এমন দিন যায়, তোমার চোখ মুখ দেখে বোঝা যায় যে তোমার বলতে ইচ্ছা করছে না। আর তুমি তো এটাই চেয়েছিলে যে বলবে না। এরকম কিন্তু বাদ করলে অনেক দিন হয়েছে তোমার ইচ্ছা করেনি ব্লগ শুরু করতে। আমরা অনেক ব্লগ দেখেছি যেগুলো সন্দীপ শুরু করেছে, বলেছে যে টিন আজকে একটুখানি ওর শরীরটা ভালো নেই বা কোনো কাজে ব্যস্ত আছে, যেভাবে ও যখন যেটা পেরেছে বাহানা দিয়ে বলেছে যে আজকে আমি ব্লগটা শুরু করলাম। তারপর আস্তে 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 তুমি জয়েন করেছো। এরকমও ব্লগ আছে যেটা সন্দীপ একা পুরো নিজের দমে চালিয়েছে, তুমি ছিলে না মানে ইন দ্য সেন্স তুমি অ্যাক্টিভলি পার্ট হওনি, তুমি অসুস্থতা, তোমার শরীর খারাপ। যেমন কি যে প্রথম তোমরা যে নাটকটা করেছিলে সেই সময়ও তো সেটা কিন্তু নাটক ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিলো, কারণ দুজনের কাছে 2টো চ্যানেল। হ্যাঁ, ও এই চ্যানেল দিয়ে ভিডিও দেবে, এই চ্যানেল দিয়ে ভিডিও দেবে, দুজনে একসাথে মানে ভিডিও দেবে, একসাথে না, দুজন 2 টাইমে ভিডিও দেবে, আর দুজনেরই ভিডিও লোকে দেখবে কি না এদের মতো অশান্তি হচ্ছে। কিন্তু চিন্তা করে দেখুন, এখনও যারা চিন্তা করছেন যে এটা মনে হয় নাটক চলছে, তাদের বলে রাখি, যদি নাটক হতো তাহলে টিন আবার নতুন করে তার চ্যানেল সেটা হতো, সেটা কীরকমভাবে হতো, কতটা কী রেসপন্স হতো না হতো, এই সমস্ত কিছু জেনে তো এই রিস্কটা নিত না। তাহলে কি হতো, বলতো যে মাই ভিলেজ লাইফ যেটা আছে সেটা সন্দীপের কাছে রয়েছে, আর টিন ওর যে নিজের নাম ছিল যেটা এখন সন্দীপ মিত্র, সেটা হয়েছে, সেটাও নিয়ে গেছে, সেখান থেকে ও ব্লগ করছে, কিন্তু সেটা হয়নি। তাহলে কি করে আপনারা বলতে পারেন আজও যে এটা নাটক হচ্ছে? এটা নাটক একেবারেই হচ্ছে না, আমার যতদূর মনে হচ্ছে, এটা মানে মনে হচ্ছে না, আমি 100% স্যাঙ্গুইন, এটা কোনো নাটক হচ্ছে না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি টিনকে যে আমি কখনোই চাইবো না যে তোমার কোনো ক্ষতি হোক। হ্যাঁ, তোমার ভুল হয়েছে, ভুল না, তোমার অন্যায় হয়েছে, যে অন্যায়ের তোমার মস্ত বড় শাস্তি হওয়া উচিত। বাট সেই শাস্তিটা আমার মনে হয় অলরেডি তুমি পাচ্ছ, তুমি বুঝে গেছো যে তুমি কোথায় এসে পৌঁছেছো, তুমি কোথায় ছিলে আর কোথায় এসে পৌঁছেছো। আমি তো তোমাকে একটাই কথা বলতে পারি ভাই, যে এর সাথে, এই কবিতা চোরের সাথে কোনো রকমভাবে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক রেখো না। যা হয়েছে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে সংগ্রামপুর মন্দিরে যেটা হয়েছে, ওটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, ওটা ইললিগাল, ওটা কোনোভাবেই তোমার ওটা লিগাল না। তাই ওটাকে ধরে বেঁধে রেখে নিজের লাইফটা শেষ করে দিও না, কারণ তোমার এর ক্ষেত্রে যদি তোমার কিছু হয় না, তুমি না পারবে কিছু বলতে, না পারবে কিছু করতে। শেষমেশ সত্যি সন্দীপ যে ভয়টা পেয়েছিল যে ওকে তো নিজেকে শেষ করে নিতে হবে, বলা যায় না, সেই কথাটা হয়তো সত্যি হয়ে যেতেই পারে। কারণ যে হারে নোংরামি তুমি করেছো, সেক্ষেত্রে তোমার হয়তো তখন আর কাউকে কোনোভাবে কিছু বলার সুযোগ থাকবে না। তবে আমি তোমাকে আজও বলছি যে সুযোগ এখনও আছে। তুমি যদি ভয় পাও, তোমার যদি মনে হয়, আমি বারবার করে এই কথাটা বলছি, কেন বলছি বলো তো, ভেবো না তোমার জন্য, আমি নিজের জন্যও বলছি যে একবার চেষ্টা করলাম না, তো সেই জন্য বললাম যে এখনও সুযোগ আছে। এর খপ্পর থেকে তুমি বেরো, তুমি তোমার মতো করে
জীবন করো, যদি সেই ইনকাম করতেই হবে, যে যদি খেটেই খেতে হবে, তাহলে মাথার ওপর একটা ব্যাটাকে কেন বসাবে? মাথার ওপর একটা ব্যাটাকে কেন বসাবে? কেন সে সব কিছু ডিসাইড করে দেবে? কেন এত বড় ক্ষমতা থাকবে তার যে বলবে আমি বাপের বাড়ি যেতে দেবো না, আমি যেতে দিইনি? এত বড় ক্ষমতা, এত বড় অডাসিটি কী করে হবে? সে তো তোমার লিগ্যাল হাজব্যান্ড পর্যন্ত না। তাহলে চিন্তা করে দেখো, যখন লিগ্যাল হাজব্যান্ড হবে তখনও এই অধিকারগুলো কীরকমভাবে ফলাবে? আমি জানি না তোমার গায়ে হাত এখনও তুলেছে কিনা, তবে এরা ছেলে যখন তুমি ওর সম্পূর্ণ ওর হয়ে যাবে, আর যদি ভগবান না করে যদি একটা ইস্যু হয়ে যায়, ব্যাস তারপর তুমি এর রূপটা দেখবে তখন তোমার কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। তাই জন্যই তোমায় বলছি, যদি তোমার মনে হয় যে এই জিনিসটা থেকে তুমি বেরোতে চাও, তার জন্য যদি হেল্প লাগে অবশ্যই বলো, এই বিষয়টা নিয়ে বলবো। বাদ বাকি সন্দীপের সম্পর্কে কিছু বলতে পারবো না, সেটা সম্পূর্ণ সন্দীপের ব্যাপার। ও নিজের লাইফটা যেরকমভাবে গুছিয়ে নিয়েছে, তাতে সেখানে তোমার জায়গা হবে কি না আমি আগেই বললাম যে এটা দিয়ে আমি জানি না, এটা হয়তো নাও হতে পারে, কিন্তু তোমার ওখানে জায়গা হোক না হোক, তুমি এখান থেকে বেরো, এটুকু তোমায় বলে দিতে পারি। এই জায়গাটা তোমার পক্ষে ডেঞ্জারাস। তো বন্ধুরা, আমি জানি আমার মতো আপনারাও, ওর ওপর যতই রাগ থাকুক না কেন, আমরা এটা কখনোই চাইবো না যে কারোর সন্তান সে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাক, তাই না? তো আজকের দিনে আশা করি আপনাদের আমার এই কথাগুলো শুনে কেউ আপনারা রাগ করবেন না বা ভুল বুঝবেন না। অবশ্যই আমরা মানুষ, আমরা কিন্তু ওই ঘোড়ামুখীর মতো না যে অন্যকে বলবো যে সে শেষ হয়ে যাক, তাকে অভিশাপ দেবো শেষ হয়ে যাক, আমরা কিন্তু সেটা করতে পারবো না, কারণ আমরা মানুষ, আমরা বুঝি। সন্দীপ ওকে অনেক সুযোগ দিয়েছিল, ও সেই সুযোগটা নেয়নি, কিন্তু ঠিক আছে, সেই জন্য সন্দীপের দরজা ওর জন্য বন্ধ হতে পারে, কিন্তু জীবনের দরজা যেন ওর কাছে বন্ধ না হয়, সেই জন্য বলছি। কারণ এই ছেলের সাথে ওর কোনো জীবন নেই, সারা জীবন ওকে বসিয়ে ওকে খাওয়াতে হবে, টিন খাটিয়ে ওকে ও খাবে, বসে খাবে, আর তারপর তাছাড়াও তার উপরেও ছড়ি ঘোরাবে। হ্যাঁ, আজকে চিন্তা করে দেখুন, আপনারা যারা জানেন না তাদের একটু বলি, যে যেদিন যখন প্রথম এই মা বাবার সাথে থাকছিল, তখন কীরকম 2 হাত ভরে নিজে খরচা করছিল, দেখেছিলেন? তখন কিন্তু বেশ কিছু টাকা ও ওখান থেকে নিয়ে এসেছিল, সেগুলো বেমালুম মানে 2 হাত ধরে খরচা করছিল, তখন কিন্তু কিছু বলার সুযোগ পায়নি। কিন্তু যবে থেকে এই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে, তবে থেকে কিন্তু লক্ষ্য করে দেখবেন খরচা কিন্তু অনেকটা কমেছে। এই টাকা ঢোকা শুরু হয়েছে, তারপরেও আর বেশ কিছুদিন পরে এই রিসেন্ট পাস্টে দেখুন, এখন কিন্তু আর রিলায়েন্সে যাওয়া হয় না, পাড়ার দোকান থেকে জিনিসপত্র আনা হয়। আর এই যে আজ এখানে খেতে যাচ্ছি, কাল সেখানে খেতে যাচ্ছি, এগুলো কিন্তু বন্ধ। শুধুমাত্র বন্ধ করতে পারে না, ওর যেহেতু জানে যে জামা কাপড় পরার ওর একটু শখ আছে, ওটা বন্ধ করতে পারে না, আর ওটা করবেও না, কারণ ওকে তো প্রেজেন্টেবল হয়ে থাকতে হবে। সেটা ও জানে যে ও যত প্রেজেন্টেবল হয়ে থাকবে ওর ভিউজের তাতে এফেক্ট পড়বে, তো সেই জন্য সেটাতে বাধা দেয় না। কিন্তু মা বাবার প্রতি, তারপর হচ্ছে দাদা বৌদির প্রতি, বা অন্য কারোর প্রতি যে খরচাটা, সেই খরচাটার ওপর কিন্তু ও রাশ টেনে দিয়েছে, বলেছে যে ওদের প্রতি এত খরচা করার কোনো প্রয়োজন নেই। আর এই মেয়েটিও তেমনি, সেও এখন ওর কথা শুনছে। তো যাই হোক বন্ধুরা, যেটা দেখলাম অবশ্যই সেটা বলবো। তো সারপ্রাইজের জন্য অপেক্ষা করে রয়েছি, কি সারপ্রাইজ আমি জানি না, তবে এমন সারপ্রাইজ যে সারপ্রাইজে দেখা যাবে যে ওই কোন দিন সারপ্রাইজ হয়ে গেছে, সেটা যেন না হয়, ঠিক আছে? তো এই ভিডিওটাতে এখন ঠাম্মি সবে এসছে, ঠাম্মি সুস্থ হোক, তারপর তো খুব নাচানাচি হবে মনেই হচ্ছে, কারণ বললো না যে অনেক সারপ্রাইজ আছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে আজকে দুষ্টুর মা কিন্তু অনেক অল্প বয়স, ঠাম্মির চেয়ে অনেক অল্প বয়স, সেখানে আসলো প্রথম, একবারও দুষ্টু মায়ের সম্পর্কে কোনোরকম কোনো কথাবার্তা বললো না, একটা শোক প্রকাশ করলো না। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ চোখে লেগেছে। তো যাই হোক, আমরা যেহেতু ভিডিওর মাধ্যমে বলি, ভিডিও শুনে তারপর একটুখানি দুপোটা চোখের জল হয়তো দুষ্টুর মায়ের প্রতি ফেলেই দেবে। তো যাই হোক, সেটাও দেখবো, আর সারপ্রাইজের জন্য অপেক্ষা করব। তো টিনকে একটাই কথা বলবো, যে যেভাবেই হোক এর খবর থেকে বাঁচো, যদি হেল্প লাগে অবশ্যই বলবো, এর থেকে সরে আসার জন্য, আর কোনো কিছু না। ভিডিওর মধ্যে বলেছিলাম যে বলবো এই কবিতা চোরের রহস্য। হ্যাঁ, এই কবিতা চোরের মায়ের 2টো বিয়ে, জানেন? আর এই যে কবিতা চোর বলছিল না, যে ফোন করেছিল, তাকে বলছিল না যে তুই তোর বাবার সাথে শুস, এই কথাটা বললো কি করে জানেন? কারণ ও কিন্তু দেখেছে ওর বোনের সাথে এই জিনিসটা ওর বাবাকে করতে।
যদি একজন ভদ্রমহিলাকে বলতে পারে যে সে তার বাবার সাথে শোয়, কি করে বলতে পারে? কারণ ও নিজের বাবাকে দেখেছে নিজের বোনের সাথে, আর বোনের বর তো থাকে না, শুনেছেন তো, তাই না? তো এই বড়সড় রহস্যটা আজকে ফাঁস করে দিলাম। তো আপনারা ভাবছেন তো কি করে বলতে পারে একটা মানুষ? নিজে যে দেখে সেই বলতে পারে, সে দেখেছে তাই জন্যই বলছে। ওর বাপ ওর বোনের সাথে এরকমভাবে সময় কাটাতো, অবশ্যই কাটাতো। আর মা, উফ বাপরে বাপ, মাসিমা মাসিমা মাসিমা, ফোকলার মাকে মাসিমা ডাকি। বুঝতে পেরেছেন? এই যে শুনেছিলেন না, এই ওর মা সবার সাথে ঝগড়া করে, আমার ছেলে চোর না, আমার ছেলে চোর না। উনি অ্যাকচুয়ালি এরকম চরিত্রের, একদম এরকম নোংরা চরিত্রের মহিলা। সেই জন্যই না টিনকে বুকে তুলে নিয়েছে, এখনও কি যেন বলে ডিভোর্স হয়নি, তার সত্ত্বেও টিনকে সাথে সাথে নিয়ে ঘুরছে। বুঝতে পারছেন না? একদম তাই, একেবারে তাই। এদের মানে ফুল ফ্যামিলি নোংরা। এই যে এর মৌ বৌদির সাথে এই ফোকলার পুরো ঘাপাঘাপ কেস। মৌ বৌদির বেডরুমের মধ্যে ফোকলার পাঞ্জাবি ঝোলে। বুঝতে পারছেন তো? এই নোংরা বলেই একজন ভদ্র মহিলাকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে। যেগুলো বাড়িতে দেখেছে সেগুলোই ওনাকে বলেছে। আশা করি পরিষ্কার বোঝাতে পারলাম। কিরে ফোকলা, দিলাম তো ভান্ডাটা ফুটিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।